হ্যালো এভরিওয়ান, আমরা আজকে কেস রিপোর্ট নিয়ে ডিসকাস করব। এটা একটা নর্মাল একটা ক্যাজুয়াল আলাপ হবে। এখানে খুব একটা নতুন কিছু আসবে না, কিন্তু আমি কেস রিপোর্ট কিভাবে শুরু করতে হবে বা ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলবো। কেস রিপোর্টের পরবর্তীতে কিভাবে লিখতে হবে সেটা নিয়ে পরবর্তীতে আরো ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, কেস রিপোর্ট নিয়ে কথা বলার আগে প্রথমে আমাদের জানতে হবে যে রিসার্চ কি, বা রিসার্চ আসলে কেন করতেছি আমরা। রিসার্চ আমরা নতুন কিছু খোঁজার জন্য করতেছি, হ্যাঁ। এখন বাংলাদেশের আমাদের পার্সপেক্টিভে আমরা মলিকুলার লেভেলে বা ল্যাব বেসড কোনো কাজ আসলে করার আমাদের সুযোগ নেই, বা সুযোগ থাকলেও সুযোগ খুবই সীমিত ক্লিনিক্যাল সেট আপে। এই জন্য আমাদের জন্য রিসার্চ আমরা যদি ধরেন কোনো নতুন কেস পাই, বা কোনো নতুন ধরনের কিছু, বা নতুন একটা ইন্টারভেনশন চিন্তা করি, সেটাকে সায়েন্টিফিক কমিউনিটির সামনে দেখানো। এই জন্য আমরা রিসার্চ করতেছি। আর ক্লিনিক্যাল রিসার্চ ওই একই কথা, যে ক্লিনিশিয়ান হিসাবে আমাদের রিসার্চ করতে হবে কেন। কারণ এই যে রোগীরা আসে প্রথমে ক্লিনিশিয়ানদেরই এক্সপোজারে আসে। এখন ক্লিনিশিয়ানরা যখন একটা নতুন কেস পায়, বা ধরা যাক যে একটা রেয়ার কেস পাওয়া গেল, বা কোনো রেয়ার প্রেজেন্টেশন, বা কোনো নতুন কোনো চ্যালেঞ্জ আসলো কেসে, সেগুলো আমাদের কাজ সায়েন্টিফিক কমিউনিটির সামনে তুলে ধরা। এটা প্রাইমারি ক্ষেত্রে। পরবর্তীতে আরো রিসার্চের অনেক দিক আছে, সেগুলো আমরা পরে দেখবো। কিন্তু মানে একজন ক্লিনিশিয়ান হিসাবে আমরা এই জন্য কেস রিপোর্ট করতে পারি, এবং কেস রিপোর্টটা এই জন্যই আসলে করা যে সায়েন্টিফিক কমিউনিটির সামনে আমরা নতুন কিছু উপস্থাপন করার জন্য। আচ্ছা, এখানে আমরা দেখানোর চেষ্টা করছি যে রিসার্চের হায়ারার্কি আছে, হ্যাঁ। এর সবচেয়ে লো লেভেলে আছে এডিটোরিয়াল, বা এক্সপার্ট অপিনিয়ন বলা হয়, বা ভিউ পয়েন্টও বলে অনেক সময়। এটা নতুন কোনো একটা কনসেপ্ট আসলো, বা নতুন কোনো একটা কনসার্ন, যেমন স্ক্যাবিস নিয়ে আমরা বলতে পারি যে স্ক্যাবিস রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে সব আমাদের যে ওষুধগুলো আছে তার প্রতি। এইটা একটা নতুন কনসার্ন। বা এআই আমাদের মেডিকেল সায়েন্সকে কিভাবে চেঞ্জ করতে পারে, এটা একটা কনসার্ন। এইটা যখন আমরা লিখি, এটাকে বলে এডিটোরিয়াল বা এক্সপার্ট অপিনিয়ন। এটা আসলে এক পাতার জাস্ট একটা লেটার টু এডিটর টাইপের, কিন্তু এটা সায়েন্টিফিক রাইগর খুবই কম। এই জন্য আমরা নর্মালি এইটা আসলে তেমন প্র্যাকটিস করা হয় না। ক্লিনিশিয়ানরা প্রথমেই শুরু করে কেস রিপোর্ট দিয়ে, কেস রিপোর্ট এবং কেস সিরিজ। এখন তার উপরে আছে ক্রস সেকশনাল স্টাডি, কেস কন্ট্রোল, কোহর্ট, আরসিটি, এন্ড সবার উপরে আছে সিস্টেমেটিক রিভিউ এন্ড মেটা অ্যানালাইসিস। এখন এই হায়ারার্কিতে যত উপরে যাওয়া হয়, সেটার সায়েন্টিফিক্যালি সেটা তত বেশি ভ্যালুয়েবল। এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে কেস রিপোর্ট তো সবার নিচে, কেস রিপোর্টের কি কোনো ভ্যালু নাই? কিন্তু হ্যাঁ, কেস রিপোর্টের ভ্যালু আছে। এটা ব্যাপারটা এরকম যে আমরা প্রথমেই একটা মানে যখন আমরা নতুন কোনো একটা কেস পাই, এখানে দেখেন একটা নতুন বা রেয়ার কোনো কেস পাওয়া গেল, বা একটা কেসের রেয়ার প্রেজেন্টেশন পাওয়া গেল। দেখেন, এটা উদাহরণটা আমি বলি যে আমরা দেখা যায় যে আমাদের যে টেক্সট বইগুলো আছে, টেক্সট বইগুলাতে কি দেখি যে দেখা গেল যে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসের প্রেজেন্টেশন এটা 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 4-5টা দেখাচ্ছে। এগুলো আসলে কিভাবে আসছে? প্রথমে যখন একটা ডিজিজ আমরা জানি না, বা এখনো নতুন, বা নতুন প্রেজেন্টেশন নিয়ে আসলো, তখন রিসার্চাররা সেটা কেস রিপোর্ট করে। এখন দেখা গেল এরকম 5-6টা কেস আছে, বা 8-10টা কেস আছে। তারপরে এখান থেকে হবে কেস সিরিজ। এখন যখন এটা কেস সিরিজ হিসাবে আসবে, বা কেস রিপোর্ট হিসাবে যখন জার্নাল গুলায় আসা শুরু করবে, তখন এই সায়েন্টিস্টরা চিন্তা করবে যে আচ্ছা, এখানে আসলে মনে হয় কোনো একটা নতুন কিছু আসতেছে, আমরা আরেকটু ডিপলি স্টাডি করে দেখি। তখন আসবে অবজারভেশনাল স্টাডি। এর মধ্যে ক্রস সেকশনাল হতে পারে, কেস কন্ট্রোল হতে পারে, অনেক ধরনের স্টাডি আছে। তখন আরো বড় পপুলেশন নিয়ে এই সায়েন্টিস্টরা স্টাডি করবে। তারপরে কোনো ইন্টারভেনশন যখন এর মধ্যে আসবে, বা নতুন কোনো ইন্টারভেনশন বা ট্রিটমেন্ট প্রসিডিউর ঢুকানো হবে, তখন এটা আরসিটি করা হবে, বা র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল করা হবে। এরপরে এরকম অনেক স্টাডি একসাথে মিলায় সিস্টেমেটিক রিভিউ এন্ড মেটা অ্যানালাইসিস। সবচেয়ে ভালো মেটা অ্যানালাইসিস।
এখন মেটা অ্যানালাইসিস এর পরে মানে মেটা অ্যানালাইসিস থেকে যে ডিসিশনটা আসবে সেটা হচ্ছে এভিডেন্স। এখানে হচ্ছে একটা কথা বলা হয় এভিডেন্স বেসড মেডিসিন। এখন এই মেটা অ্যানালাইসিস থেকে যে ইনফোগুলো আসতেছে সেগুলো হচ্ছে আমাদের এই বড় বড় যে বইগুলা যেমন ডেভিডসন বা বেইলি লাভ এগুলাতে চলে আসতেছে। আর এইখানে এই জন্যই কেস রিপোর্টটা দরকার। আমাদের হচ্ছে বাংলাদেশের মানে প্রসপেক্টিভে ক্লিনিশিয়ানদের আসলে পরের স্টাডি গুলো করার সুযোগ আছে, কিন্তু ওটা একটু কঠিন এবং সময় সাপেক্ষ। এই জন্য আমরা হচ্ছে চেষ্টা করি যে কেস রিপোর্ট করার। কেস রিপোর্ট করলে হচ্ছে সেটা সায়েন্টিফিক কমিউনিটিতে জানানো যাবে যে কেন করতেছি, কিভাবে করতেছি, এগুলা। কেস রিপোর্ট আসলে কিছুই না, আমরা একটা কেসকে প্রেজেন্ট করব, এটাই হচ্ছে কেস রিপোর্ট। আমি পরে হচ্ছে একটা পেপার দিয়ে পুরো ব্যাপারটা ডিসকাস করে দিব। আচ্ছা, এখন পরের যে কোশ্চিনটা সবাই করে সবসময়, যে কোন কেসটা কেস রিপোর্ট হবে আমি কেমনে বুঝবো? হুম এখানে তো অনেক ধরনের কেস আসে, একটা অ্যাডমিশনে দেখা যায় যে 10-15টা কেস থাকেই, মানে নতুন ধরনের কেস থাকে বা ওটি হওয়া কেস থাকে, এরকম অনেক কেস থাকে। এখন আমি কিভাবে বুঝবো যে এই কেসটা আসলে কেস রিপোর্ট করার মতো? এখন হচ্ছে কেস রিপোর্ট করার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, হ্যাঁ। যেমন প্রথমে হচ্ছে রেয়ার কেস। ধরেন একটা কেস হচ্ছে কখনোই আসে না বা হচ্ছে খুবই রেয়ার, এটা অনেক হতে পারে, যেমন হচ্ছে মেডিসিনের ক্ষেত্রে তাকায়াসু আর্টারাইটিস বা হচ্ছে সার্জারিতেও অনেক ধরনের কেস আছে রেয়ার, যেমন হচ্ছে লিভার অ্যাঞ্জিওসার্কোমা হতে পারে বা হচ্ছে আরো রেয়ার রেয়ার কিছু ডিজিজের নাম আছে, ওগুলা আসতে পারে। তারপরে পার্ট হচ্ছে নর্মাল কেস উইথ রেয়ার আর আনইউজুয়াল প্রেজেন্টেশন। ধরেন নর্মাল একটা কেস অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, হ্যাঁ, সে হচ্ছে একটা রেয়ার কোনো প্রেজেন্টেশন নিয়ে আসলো। যেমন হচ্ছে এরকম অনেক সময় পাওয়া যায় যে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস এর রোগী ডায়রিয়া নিয়ে আসতেছে, মানে মেইন প্রেজেন্টেশনটা হচ্ছে ডায়রিয়া, এরকম হতে পারে, কিন্তু এটা আসলে ওইভাবে দেখা যায় না। বা হচ্ছে আমরা হচ্ছে মেডিসিন সার্জারিতে একটা কেস পাইছিলাম যে অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস, হ্যাঁ, কিন্তু অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস আলটিমেটলি ওইটা হচ্ছে মানে অ্যাপেন্ডিকুলার লাম্প ছিল, অ্যাপেন্ডিকুলার লাম্প থেকে ধীরে ধীরে যাইতে যাইতে ওটা হচ্ছে সম্ভবত এএমএল বা এএলএল ডায়াগনোসিস হয়ে গেছিল। এরকম হতে পারে। তারপরে কিছু কেস আছে সার্জিক্যালি চ্যালেঞ্জিং। অনেক সময় কিছু কেস থাকতে পারে যে সেটা হয়তো নর্মাল কেস, কিন্তু সার্জিক্যাল মানে সার্জন হচ্ছে কোনো চ্যালেঞ্জ ফেস করছে বা সেটা অনেক চ্যালেঞ্জ ছিল, সেটা কিভাবে সলভ করা হয়েছে সেইটা। আনইউজুয়াল প্রেজেন্ট আউটকাম হতে পারে, যেমন হচ্ছে একটা ওটি করা হলো, হওয়ার পর হচ্ছে আমরা যে আউটকাম চাচ্ছিলাম সেটা কম না হয় অন্যরকম কিছু একটা হয়ে গেল, তখন হতে পারে। তারপরে আরেকটা হতে পারে কো এক্সিস্টিং কন্ডিশন মেকিং এ কমপ্লেক্স প্রেজেন্টেশন। এখানে কয়েকটা ডিজিজ একসাথে হলো, হওয়ার ফলে একটা হচ্ছে মানে কমপ্লেক্স প্রেজেন্টেশন, মানে এখানে আসলে কি করতে হবে সেটা বোঝা যাচ্ছে না, এরকম কেস আসতে পারে। আরেকটা আসতে পারে হচ্ছে ডায়াগনস্টিক ডিলেমা, যে অনেক সময় হচ্ছে আমাদের কেস নিয়ে কনফিউশন থাকে যে একটা নর্ম মানে এটা আসলে বোঝা যাচ্ছে না যে আসলে কি কেস, কিভাবে আসতেছে, কেন হচ্ছে, মানে আমরা হয়তো ডায়াগনোসিসে পৌঁছাইতে পারিনি। এই টাইপের কেসগুলো হচ্ছে কেস রিপোর্ট করা যায়। তবে কেস রিপোর্ট করতে গেলে মেইন যেটা মাথায় রাখতে হবে, আমাদের পেশেন্টের সব ইনফরমেশন থাকতে হবে। আরেকটা জিনিস হচ্ছে পেশেন্টের কনসেন্ট থাকতে হবে, কারণ অনেক সময় হচ্ছে দেখা যায় যে কনসেন্ট ছাড়া, মানে এগুলো হচ্ছে ইথিক্যাল প্র্যাকটিস না, কনসেন্ট ছাড়া যদি কেউ পাবলিশ করে। পেশেন্টের কনসেন্টটা দরকার, মানে পেশেন্টকে এই জন্যই যদি আমরা এরকম কেস রিপোর্টের জন্য কেস রাখি, তাহলে সেটাকে আমরা অবশ্যই হচ্ছে পেশেন্টের কনসেন্ট নিয়ে নিব যে এটা আমরা হয়তো পাবলিশ করতে পারি, এটাতে হচ্ছে সারা পৃথিবীর মানুষ উপকৃত হবে, বা এইভাবে বলে কাউন্সিলিং করতে হবে। আর আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে ধরা যাক আমরা একটা এরকম কেস ধারণা করতেছি, এটা হচ্ছে রেয়ার একটা কেস, বা হচ্ছে এই কেস রিপোর্টটা আমরা কেস রিপোর্ট করতে পারবো, এটা আমরা কিভাবে বুঝবো? এখানেও ওই সেম কথা, যে প্রথমে হচ্ছে দেখতে হবে যে এটা আসলে রেয়ার, বা এই কথাগুলাই যে এটা রেয়ার কিনা, আনইউজুয়াল প্রেজেন্টেশন কিনা, এগুলা। তবে হচ্ছে এখানে একটা শর্টকাট আছে, আমরা কিভাবে বুঝবো এটা হচ্ছে কেস রিপোর্ট করার মতো কিনা। দেখা যায় যে কিছু কেস থাকে যে আমাদের সিএমই বা হচ্ছে ওই প্রেজেন্টেশন যেগুলো হয় ওগুলাতে হচ্ছে প্রেজেন্ট করা হয়। এখন এই কেসগুলো অবশ্যই হচ্ছে মোটামুটি স্যাররা রেয়ার বা হচ্ছে একটু আনইউজুয়াল বা চ্যালেঞ্জ হিসাবে প্রেজেন্ট করে, এই জন্য এই কেসগুলো হচ্ছে নেওয়া যাবে।
আবার হচ্ছে আমাদের যে ওয়ার্ডের রাউন্ড গুলো হয় এগুলো তো আমরা বুঝতে পারি যে এই কেসটা নিয়ে স্যাররা অনেক কনফিউজড বা এরকম, তখন এই কেসগুলোকে আমরা হচ্ছে কেস রিপোর্ট করার কথা ভাবতে পারি বা অ্যাপ্রোচ করতে পারি সিনিয়রদের। এখন হচ্ছে যদি এরকম কেস পাই তাহলে আমাদের কাজ কি হবে? আমাদের কাজ হবে পাবমেড একটা ওয়েবসাইট আছে, পাবমেড আর গুগল স্কলার, হ্যাঁ, এই দুইটা ওয়েবসাইটে আমরা হচ্ছে এই কেস এটা নিয়ে স্টাডি করব বা সার্চ দেব। সার্চ দিলে আমরা বুঝতে পারবো যে এরকম কয়টা কেস আছে বা এরকম কেস আসলে পাবলিশ করার মতো কিনা, বেশি কমন কিনা। পাবমেডে সার্চ দেওয়ার কিছু নিয়ম আছে, এটা নিয়ে আমি পরে একটা ছোট দেখে একটা ভিডিও বানাই দেবো। আচ্ছা, ধরলাম হচ্ছে কেসটা হচ্ছে রেয়ার বা হচ্ছে পাবলিশ করার মতো। তারপরে আমরা কি করব? আমরা পেশেন্টের একটা কমপ্লিট হিস্ট্রি নিব। কমপ্লিট হিস্ট্রি মানে হচ্ছে এ থেকে জেড পর্যন্ত হিস্ট্রি, হ্যাঁ, পেশেন্টের নাম থেকে শুরু করে কি কাজ করে, অকুপেশন লাগবে, তারপরে হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি, তারপরে ড্রাগ হিস্ট্রি সহ কোনো কোমরবিডিটি আছে কিনা, সব হিস্ট্রি নিতে হবে। হিস্ট্রি নিব এবং হচ্ছে পেশেন্টের এক্সামিনেশন করব, জেনারেল এক্সামিনেশন, সিস্টেমিক এক্সামিনেশন। আর হচ্ছে কোনো ফাইন্ডিংস থাকলে পজিটিভ ফাইন্ডিংস গুলা বা হচ্ছে যদি আমরা কোনো ডায়াগনোসিস এক্সক্লুড করতে চাই সেই নেগেটিভ ফাইন্ডিংস গুলো আমরা লিখে রাখবো। এর পরের কাজ হচ্ছে আমাদের ইনভেস্টিগেশন গুলা কালেক্ট করা। পেশেন্টের সব ধরনের ইনভেস্টিগেশন আমরা কালেক্ট করব। এখানে হচ্ছে কিছু অনেক সময় দেখা যায় যে আহ এটা হচ্ছে এক্সক্লুড করার জন্য কিছু ইনভেস্টিগেশন দরকার হতে পারে, সেটা আমরা পেশেন্টকে কাউন্সিলিং করে বা কোনোভাবে ডিসকাউন্ট করে নেওয়ার চেষ্টা করব যদি এরকম লাগে। আর হচ্ছে ইমেজিং লাগবে, ইমেজিং এর সবগুলোর ভালো রেজুলেশনের ছবি লাগবে। হুম, যেমন হচ্ছে এক্স রে, সিটি স্ক্যান, এমআরআই, তারপরে হচ্ছে আল্ট্রাসাউন্ড, এগুলো সব ছবি তুলে আমরা মোবাইলে সেভ করে রাখবো, তাহলে হচ্ছে আমাদের পরে সুবিধা হবে। এখন হচ্ছে এটা সার্জারির ক্ষেত্রে যদি ইন্ট্রা অপারেটিভ মানে এটা যদি অপারেটিভ পেশেন্ট হয় তাহলে আমরা অবশ্যই ইন্ট্রা অপারেটিভ পিকচার রাখার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের কেস রিপোর্টের কোয়ালিটি অনেক বাড়ায় দিবে। তারপরে হচ্ছে প্রপার ফলো আপ থাকবে আর হচ্ছে পরে পেশেন্টের আউটকাম কি হলো বা হচ্ছে পেশেন্ট কি কিওর হলো না কি হলো এগুলা আমরা হচ্ছে মাথায় রাখবো, হ্যাঁ। তবে কেস রিপোর্ট লেখার জন্য হচ্ছে একটা গাইডলাইন আছে, সেটাকে বলে স্কেয়ার গাইডলাইন। এটা আমরা এখন একটু দেখবো। এখন হচ্ছে কেস রিপোর্ট হচ্ছে আসলে লেখার জন্য মানে সুনির্দিষ্ট হচ্ছে একটা মানে প্যাটার্ন ফলো করতে হবে। এটাই হচ্ছে স্কেয়ার গাইডলাইন। এটা আমি পিডিএফ পরে দিয়ে দিব। এখানে কিছু পয়েন্ট আছে, হ্যাঁ, এই পয়েন্ট গুলো টাচ করে করে যাইতে হবে। এবং এই প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে দেখা যাবে যে অনেক সময় যে সব কেসে যে আমরা এরকম সব পয়েন্ট পাবো এমন না, কিছু পয়েন্ট স্কিপ করতে হতে পারে, বাট আমরা মোটামুটি চেষ্টা করব এই পয়েন্ট গুলো ধরে ধরে আগানোর। আচ্ছা, এখান থেকে আমরা কেস রিপোর্টের পার্ট গুলো একটু দেখে নিই। কেস রিপোর্টের ক্ষেত্রে টাইটেল থাকবে প্রথমে, তারপরে হচ্ছে কিওয়ার্ড থাকবে। আচ্ছা, এটা হচ্ছে আমরা পেপার থেকে দেখলে মনে হয় আরো বেটার হবে। আচ্ছা, এখানে হচ্ছে কেস রিপোর্টের এটা মেইন ম্যানুস্ক্রিপ্ট যেটা সেটার পার্ট, হ্যাঁ। এর মেইন পার্ট হচ্ছে প্রথমে থাকবে একটা টাইটেল, তারপরে কিছু কিওয়ার্ড থাকবে, একটা অ্যাবস্ট্রাক্ট থাকবে। আচ্ছা, টাইটেল আসলে কি? টাইটেল হচ্ছে টাইটেলটা হতে হবে ক্যাচি টাইটেল হতে হবে, যাতে হচ্ছে মানে মানুষ হচ্ছে টাইটেলটা দেখে ইন্টারেস্ট পায়। তবে এখানে হচ্ছে ড্রামাটিক কোনো কথাবার্তা লেখা যাবে না। আবার হচ্ছে এখানে মানে নন মেডিকেল টার্ম কোনো ইউজ করা যাবে না, কোনো শর্ট ফর্ম ইউজ করা যাবে না। এমন টাইটেল লেখার অনেকগুলো নিয়ম আছে, এগুলো নিয়ে পরে আমরা আরেকটা ক্লাস দিব এগুলোর ডিসকাশনের জন্য। পরে হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড হচ্ছে এমন কয়েকটা টার্ম মানে এমন কয়েকটা ওয়ার্ড যেটা দিয়ে সার্চ দিলে হচ্ছে মানে যেটা হচ্ছে আমাদের আর্টিকেলটার সাথে রেলিভেন্ট। এই ধর ৪টা ৫টা হচ্ছে শব্দ থাকবে যেটা দিয়ে আমরা আর্টিকেলটাকে রিপ্রেজেন্ট করতে পারবো, বা হচ্ছে যে কেউ যদি আর্টিকেল নাও পড়ে এই কিওয়ার্ডটা দেখে বুঝতে পারবে আসলে কি কি বলা হয়েছে। নেক্সট হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট কিছুই না, পুরা কেসটার একটা সামারি, কেসের সামারি এবং হচ্ছে ইন্ট্রোডাকশন ডিসকাশন এর সামারি। এরপরে হচ্ছে মেইন পার্টটা আসবে,
প্রথম হচ্ছে ইন্ট্রোডাকশন। হ্যাঁ, ইন্ট্রোডাকশন মানে হচ্ছে আমরা হচ্ছে যে টপিকের উপর কথা বলবো সেটার উপর প্রিলিমিনারি কথা বলবো। যেমন ধরা যাক যে আহ, একটা হচ্ছে সার্কোমা বা লাইপোসার্কোমা, তখন হচ্ছে আমরা এটার প্রিভিলেন্স কেমন, এটার ক্লাসিফিকেশন গুলা কি কি, এই কিভাবে প্রেজেন্ট করতেছে, প্রেজেন্টেশন গুলা কেমন, এইভাবে হচ্ছে আসতে হবে। তারপরে হচ্ছে এটার ডায়াগনস্টিক ওয়ার্কআপটা কিভাবে আগায়, এইভাবে লিখতে হবে, এবং এটা এমন ভাবে লিখতে হবে যে এটা যাতে কোনো লেম্যান পড়লেও বুঝতে পারে। ধরেন আমি হচ্ছে অন্য একটা ফ্যাকাল্টির কেউ, আমি হচ্ছে এই ইন্ট্রোডাকশনটা পড়লে বুঝতে পারবো আসলে কি নিয়ে কথা বলা হচ্ছে, মানে একটা প্রাইমারি ধারণা পাবো। এরপরে হচ্ছে কেস প্রেজেন্টেশন। কেস প্রেজেন্টেশনে ওই আগে যেগুলো বললাম, হিস্ট্রি থাকবে, এক্সামিনেশন থাকবে, ডায়াগনস্টিক ওয়ার্কআপ থাকবে, ইন্ট্রাঅপারেটিভ বা কি ট্রিটমেন্ট দেওয়া হয়েছে বা সার্জারি কি করা হয়েছে, আউটকাম। আর ডিসকাশন হচ্ছে প্রিভিয়াস যে কেসগুলো আছে সেই কেসগুলোর সাথে আমার কেসটাকে রিলেট করে। এটা হচ্ছে আমার কেসে ইউনিক কি কি দিক আছে, আমার কেসের কি কি লিমিটেশন আছে, বা হচ্ছে আমার কেস থেকে হচ্ছে কি কি শেখা যায়, এটা হচ্ছে আমরা ডিসকাশনে ডিসকাস করি। আর কনক্লুশন হচ্ছে টেক হোম মেসেজ, এই ৩-৪টা লাইন থাকবে, ওইখানে হচ্ছে বলা হবে যে কি মানে আসলে এই কেসটার ইম্প্যাক্ট কি, ইম্প্যাক্টফুল কিনা। আচ্ছা, স্কেয়ার গাইডলাইন তো দেখালাম, এটা নিয়ে পরে আরো ডিসকাস করা হবে। যে এখন হচ্ছে এই কেস রিপোর্ট অবশ্যই এই গাইডলাইন, মানে এখানে হচ্ছে সকল স্টাডিরই কিছু গাইডলাইন আছে। যেমন হচ্ছে মেডিসিনের ক্ষেত্রে বলা হয় কেয়ার, তারপরে হচ্ছে অবজারভেশনাল স্টাডির ক্ষেত্রে হচ্ছে আমরা বলি স্ট্রোক গাইডলাইন। তারপরে হচ্ছে আরসিটির ক্ষেত্রে আরো আছে। আরসিটিতে হচ্ছে, আরসিটি না, আমরা হচ্ছে মেটা অ্যানালাইসিস হচ্ছে প্রিজমা ইউজ করি। এরকম হচ্ছে এগুলো গাইডলাইন, মানে এই পয়েন্ট গুলা হচ্ছে টাচ করতে হয়। আচ্ছা, এখন আমরা দুইটা কেস দেখবো। হ্যাঁ, লাইপোসার্কোমা আর ইল, এটা আমাদের রিসেন্টলি পাবলিশ দুইটা কেস এই বছরে, এই দুইটার আমরা দেখবো কেস। তাহলে আমরা হচ্ছে কেস রিপোর্ট নিয়ে অনেক কিছু ক্লিয়ার হবো। এরপরে হচ্ছে, আচ্ছা আগে আমরা কেসটা দেখে ফেলি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রথম কেস, যেটা এই বছরের রেট্রোপেরিটোনিয়াল ডিডিফারেন্সিয়েটেড লাইপোসার্কোমা। মেইনলি এটা ছিল একটা সাইনোভিয়াল সার্কোমা। হ্যাঁ, সাইনোভিয়াল সার্কোমার এটা হচ্ছে সারা পৃথিবীর হচ্ছে 20-21তম একটা কেস। এটা হচ্ছে আমাদের মেডিকেলি করা হয়েছিল, পেশেন্ট কেমো পাইছিল, নিউ অ্যাডজুভেন্ট কেমো পাওয়ার পর হচ্ছে অপারেশন করা হয়েছিল। আচ্ছা, যাই হোক, এবং এটা একটু রেয়ার টাইপের এবং চ্যালেঞ্জিং ছিল, এই জন্য এটা হচ্ছে পাবলিশেবল কেস হয়েছে। আচ্ছা, এখানে কি কি পার্ট আছে প্রথমে আমরা দেখি। যেখানে ওপেন লেখা আছে, ওপেন ওপেন মানে হচ্ছে ওপেন অ্যাক্সেস। হ্যাঁ, এটা হচ্ছে যে কেউ অ্যাক্সেস করতে পারবে। এখানে কেস রিপোর্ট তো বলা আছে, আর এটা হচ্ছে জার্নালের নাম। এগুলা হচ্ছে ইন্ট্রোডাকশন দেখাচ্ছে এই জন্য। এটা হচ্ছে টাইটেল। হ্যাঁ, পুরাটা একটা টাইটেল। এখানে অনেক, এটা একটু বড় হয়ে গেছে টাইটেলটা। অনেক জার্নালে হচ্ছে নিয়ম থাকছে যে এত ওয়ার্ডের মধ্যে টাইটেল হতে হবে। আর কেস রিপোর্টের ক্ষেত্রে অবশ্যই হচ্ছে কেস রিপোর্ট কথাটা থাকবে, এই কথাটা মাস্ট। হ্যাঁ, এই যে কেস রিপোর্ট কথাটা থাকবে। আর এখানে আমরা হচ্ছে যেহেতু লাইপোসার্কোমা হচ্ছে কোয়াইট কমন, এই জন্য হচ্ছে আমরা এখানে এই ডায়াগনস্টিক কি কি চ্যালেঞ্জ ছিল এবং থেরাপিউটিক মানে সার্জিক্যাল কি কি চ্যালেঞ্জ ছিল, এই চ্যালেঞ্জের কথাটা আনছি, যাতে হচ্ছে এটাকে একটু অ্যাটিপিক্যাল লাগে। আচ্ছা, আর এখানে হচ্ছে অথর নেম। এটা হচ্ছে অথর নেম, যারা যারা কন্ট্রিবিউট করছে তাদের নাম। এই যে এই অংশটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট জিনিসটা আসলে কি? অ্যাবস্ট্রাক্ট হচ্ছে আমার হচ্ছে 5-6টা আর্টিকেল পড়া দরকার বা 10টা আর্টিকেল পড়া দরকার, আমার হাতে বেশি সময় নেই, তখন আমি হচ্ছে বলবো অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট পড়লে আমি মোটামুটি বুঝতে পারবো যে আসলে কি বলা হয়েছে বা এখানে কি দেখানোর চেষ্টা করা হয়েছে। অ্যাবস্ট্রাক্টেরও কয়েকটা পার্ট আছে, যেমন ইন্ট্রোডাকশন, এখানে হচ্ছে লেখা হয়েছে ওগুলাই, যে কত পার্সেন্ট প্রিভিলেন্স, ডায়াগনস্টিক থেরাপিউটিক চ্যালেঞ্জ কেন হয়, কারণ হচ্ছে লাইপোসার্কোমা মানে রেট্রোপেরিটোনিয়াল সার্কোমা হচ্ছে অনেক পরে ক্লিনিক্যালি প্রেজেন্ট করে। অ্যানাটমিক্যাল লোকেশনটা চ্যালেঞ্জিং। তারপরে এখানে হচ্ছে রিকারেন্স হয়, হ্যাঁ, কেমোথেরাপি, রেডিওথেরাপি, এগুলোর রোল কম। যাই হোক, এগুলা হচ্ছে কথা লেখা হয়েছে। এখন কেস প্রেজেন্টেশনে আমরা শর্টকাটে এই যে এক লাইনে হচ্ছে পেশেন্টের ডেমোগ্রাফি, 34 বছর, মেল,
এখানে কি নিয়ে আসছে, হিস্ট্রিটা এক লাইনে লিখে ফেলছি, ওয়েট লস এক্সামিনেশনে এক লাইনে লিখে ফেলছি। হুম, কোথায় কোথায় কি কি ছিল। তারপরে হচ্ছে সিটি স্ক্যানে কি কি আসছে, রেডিওলজিক্যাল ওয়ার্কআপে প্রাইমারি আমাদের কি মনে হয়েছে, সিটি স্ক্যানে কি আসছে। তারপরে এখানে আমরা ইন্টারভেনশনাল কি করছি, নিউ অ্যাডজুভেন্ট দিছি, তারপর রিসেকশন করা হয়েছে, R0 করা হয়েছে, মাসের সাইজ, হ্যাঁ, এটা রিকারেন্সটা আমরা মানে হাইলাইট করছি, কারণ হচ্ছে লাইপোসার্কোমা বা রেট্রোপেরিটোনিয়াল লাইপোসার্কোমাতে রিকারেন্সটা খুবই বেশি হয়, এই জন্য রিকারেন্স হয়েছে কিনা সেটাকে আমরা করছি হাইলাইট। কনক্লুশনে হচ্ছে আমরা পুরোটাকে হচ্ছে একটা শর্টকাটে লিখে দিছি। এখন এই যে ইন্ট্রোডাকশন, এখান থেকে মেইন ম্যানুস্ক্রিপ্ট শুরু, হ্যাঁ। এইখানে যে একই কথা লেখা হয়েছে, রেয়ার টিউমার এত পার্সেন্ট এইভাবে। এখানে হচ্ছে মেইনলি ইয়াগুলো প্রিভিলেন্স গুলো আমরা বলছি। তারপরে হচ্ছে রেট্রোপেরিটোনিয়াল কাকে কাকে বলবো, কাকে কাকে বলবো না। তারপরে এখানে হচ্ছে রেট্রোপেরিটোনিয়াল সার্কোমার সাবটাইপ গুলোর কথা বলা হয়েছে। আচ্ছা, এখানে এগুলো হচ্ছে কিন্তু রেফারেন্স, হ্যাঁ। রেফারেন্সিং এর অনেক সিস্টেম আছে, সফটওয়্যার আছে, এটা নিয়ে আমরা পরে ডিসকাস করবো। আচ্ছা, তারপরে হচ্ছে রেট্রোপেরিটোনিয়াল সার্কোমা হচ্ছে কেমন চ্যালেঞ্জিং কেন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখা দিই, এখানে হচ্ছে প্রথমবার আমরা যখন লিখি একটা টার্ম, তখন হচ্ছে সেটার ফুল ফর্ম লিখতে হয়, পরে হচ্ছে আমরা শর্ট ফর্মটা লিখে দিই, এরপর থেকে সবখানে শর্ট ফর্ম লেখা যাবে। এই যে এখানে হচ্ছে ভলিউম অনেক কিছু লেখা আছে, হ্যাঁ, এগুলা এই পেপারটা আমি দিয়ে দিব পরে, এটা একটু পরে নিতে হবে। তারপরে এখানে যে সার্জিক্যাল ম্যানেজমেন্টটা কিভাবে করা হয়, নিউ অ্যাডজুভেন্টের রোল কি, এগুলো অনেক কথা বলা হয়েছে। আর হচ্ছে এখানে আমরা কেসটাকে কেন রেয়ার বলতেছি, হুম, এটা আমরা এখানে বলছি, সাইনোভিয়াল লাইপোসার্কোমা। এখন হচ্ছে কেস প্রেজেন্টেশন। কেস প্রেজেন্টেশনেও ওই একই কথা, প্রথমে হচ্ছে প্রথম প্যারা হিস্ট্রি নিয়ে বলা হয়েছে, এখানে হচ্ছে সবকিছু বলা হয়েছে। আমাদের হচ্ছে আপাতত টার্গেট থাকবে হচ্ছে কেস প্রেজেন্টেশনটা তৈরি করা, কারণ কেস প্রেজেন্টেশন তৈরি করা আর পেপার পড়তে পারে। আর হচ্ছে মেইন একটা ভালো পেপার লেখার মেইন শর্ত হচ্ছে প্রচুর পেপার পড়তে হবে। পেপার পড়লে হচ্ছে লেখার ইনসাইটটা ডেভেলপ করে। হুম, আচ্ছা, এখানে যেমন হিস্ট্রির কথা বলা হয়েছে এই ফার্স্ট ইয়াতে, এখানে আমরা যেটা আমাদের অল্টারনেটিভ ডায়াগনোসিস থাকতে পারতো, সেগুলো আমরা সব এক্সক্লুড করে দিছি। যেমন হচ্ছে আমাদের কেসটা এটা ছিল রেট্রোপেরিটোনিয়াল লাইপোসার্কোমা, এটা হচ্ছে সাইনোভিয়াল সার্কোমা, এই জন্য এগুলা সব লিখে দিছি যে চিজ ড্রাগন নাই, কারণ এখানে আমরা মেসেঞ্জেক টিবি কিনা এটা একটা আসতে পারে। তারপরে এখানে হচ্ছে কোনো ইয়ে আছে কিনা, অ্যানোরেক্সিয়া নাউসিয়া ভমিটিং দিয়ে আমরা হচ্ছে স্টোমাক ক্যান্সার কিনা এটা একটা এক্সক্লুড করার চেষ্টা করছি। হেমাটোমিসিস মেলেনা, হেমাটোপ্লেজিয়া দিয়ে হচ্ছে কোলন ক্যান্সার বা এগুলা এক্সক্লুড করার চেষ্টা করছি একবারে। তারপরে হচ্ছে সোয়েটিং টোয়েটিং নাই, মানে লাইপোমা না, মানে লাইপোমা না, সরি, লিম্ফোমা না, এগুলো অনেক কিছু বলা হয়েছে। আচ্ছা, এখন এইভাবেই মানে প্রথমে আমরা হিস্ট্রিটা বড় হিস্ট্রি হিসাবে নিব, যখন পেশেন্টের থেকে নিব, পরে এটাকে আমরা শর্ট করব, ধীরে ধীরে ছোট করে নিব। আর এক্সামিনেশনে হচ্ছে জেনারেল এক্সামিনেশন ফাইন্ডিংস আছে, এন্ড হচ্ছে এখানে নেগেটিভ ফাইন্ডিং যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা নিব, বাকিগুলো নিব না। এখানে হচ্ছে ভাইটালস গুলো অবশ্যই থাকতে হবে, জিসিএস 15/15। এখন জিসিএস যদি কোনো কারণে কম থাকে এটা পরে দেখাবো, তাহলে হচ্ছে ইভিএম হিসাবে আমরা আবার লিখতে হবে। এক্সামিনেশনে যে যে নেগেটিভ ফাইন্ডিংস গুলো আমরা কিন্তু নিয়ে আসছি। আর এখানে অ্যাবডোমেন এক্সামিনেশনটা সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল, এই জন্য অ্যাবডোমেনটা পুরো ডিটেলস লেখা হয়েছে। এখানে হচ্ছে পালপেশন করে কতটুকু মাছ পাওয়া গেছে, আর পরে হচ্ছে ইয়াতে কত মাছ পাওয়া গেছে, মানে রেডিওলজিক্যালি কতটুকু মাছ পাওয়া গেছে, এটা দুইটাই দেখা ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা পড়লে মোটামুটি বোঝা যাবে। তারপর এখানে হচ্ছে ইমেজিং কি কি করছি আমরা, এই যে এখানে হচ্ছে আমরা সিটি স্ক্যান করছি, ইএসজি করছি। তারপরে হচ্ছে এখানে হচ্ছে
এবং এইখানে হচ্ছে ইমেজিং এর ক্ষেত্রে একটা কথা আছে, ইমেজিং এর হচ্ছে আমাদের পিকচারের নিচে আমরা ডেসক্রিপশন গুলো লাগাই দিব। আর এমনিতে এখানে হচ্ছে জাস্ট এখানে একটা কথা আছে ফ্যাট প্লেনটা ইম্পর্টেন্ট কেন? কারণ এখানে ফ্যাট প্লেনের জন্য আমরা এটা মানে পুরো কমপ্লিট ডিটেকশন করা গেছিল, এই জন্য এটা আমরা মেনশন করছি। সিটি প্রোগ্রামও হচ্ছে সেম কথা, এখানে অনেক কিছু বলা আছে, এগুলো দেখতে হবে। আর এইখানে হচ্ছে এই হিস্টোপ্যাথোলজি ইমিউনোহিস্টোকেমিস্ট্রি মানে ফাইন্ডিংসটা আমরা লিখছি, আমরা এখানে স্লাইডটা জোগাড় করতে পারিনি। স্লাইড জোগাড় করতে পারলে আমরা এখানে স্লাইড গুলা দিয়ে দিতাম, এখানে এমনি আমরা ডেসক্রিপশনটা তুলে দিছি। আচ্ছা, এখানে হচ্ছে সার্জিক্যাল চ্যালেঞ্জটা কি ছিল, এই জন্য আমরা হচ্ছে এটা হচ্ছে অনেক লার্জ ছিল দেখে আমরা 6 সাইকেল হচ্ছে নিউ অ্যাডজুভেন্ট দিছি। অপারেটিভ অপারেটিভ প্রসিডিউর হচ্ছে সার্জারির কেস রিপোর্টের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, এখানে হচ্ছে পুরা ওটি নোটটাকে আমরা শর্টকাটে তুলে আনবো। এই যে এখানে হচ্ছে ইনসিশনের নাম থাকতে হবে, কতটুকু বাই কতটুকু ইনসিশন দিছি। তারপরে হচ্ছে এখানে আমরা টিউমারের হচ্ছে গ্রেডিং স্টেজিংটা করে ফেলছি, এখানে এজিসিসি করা হয়েছে, এটাকে এজিসিসি বলা আছে। এখানে এখানে হচ্ছে ডেসক্রিপশন জাস্ট, হ্যাঁ, হিস্টোপ্যাথোলজি এটা সব লেখা আছে। এই যে এখানে হচ্ছে গ্রেডিং করা আছে টিউমারের, ডিডিএলএস গ্রেড টু সার্কোমা। এটা মনে হয় হচ্ছে হিস্টোপ্যাথ থেকে ডাইরেক্ট করা হয়নি, মানে এটা আমরা এই রিপোর্ট গুলা থেকে হচ্ছে লিখে ফেলছি। তারপরে আমরা কিভাবে ফলো আপ করছি, পোস্ট অপারেটিভ ইভ্যালুয়েশন করছি সিটি স্ক্যান করে, টিউমার মার্কার দেখছি, পিকচার এখানে হচ্ছে যে অপারেটিভ পিকচারটা, এটা হচ্ছে আমাদের সেই সার্কোমাটা। এই যে এটা হচ্ছে সার্কোমা, আর এইটা হচ্ছে পেশেন্টের প্রি অপারেটিভ ছবি। এখানে হচ্ছে ইচ্ছা করলে আরো ডেসক্রিপশন দেওয়া যেত, এটা হচ্ছে আমরা এই কেস রিপোর্টে দেখি, হ্যাঁ, পরে আরেকটা কেস রিপোর্ট দেখাচ্ছি, ওইখানে আমরা দিছি। এখানে হচ্ছে কি ফলো আপ দিছে এটা। ডিসকাশন হচ্ছে ওই এই কেসের সাথে আমাদের কেসের মানে আগের যে কেসগুলা এগুলোর সাথে আমাদের কেসের কি সম্পর্ক, কিরকম কিরকম পাওয়া যায়। এখানে হচ্ছে রেয়ারিটি আমাদের কি দেখাইছি আমরা, এখানে হচ্ছে মাত্র 20টা কেস হচ্ছে রিপোর্টেড, হ্যাঁ, এটা 21তম কেস পৃথিবীর। এখানে এখানে এরকম ডেসক্রিপশন বলা আছে, এখানে সিটি স্ক্যান ইমেজ দেওয়া হয়েছে, সিটি স্ক্যানে এই যে এখানে সার্কোমাটা দেখা যাচ্ছে এখানে। এটা অনেক সময় হচ্ছে সিটি স্ক্যানে সবচেয়ে ভালো হয় যদি মার্ক করে দেওয়া যায়, আমরা এখানে মার্ক করিনি আসলে, যাই হোক। এখানেও সব প্রেসক্রিপশন দেওয়া আছে যে কেমো দিলে কি সুবিধা, রেডিওথেরাপি দিলে কি সুবিধা। তারপরে হচ্ছে এখানে হচ্ছে লাইপোসার্কোমার ক্ষেত্রে যেমন একটা কথা বলা হয় যে ইন্ট্রাঅপারেটিভ রেডিওথেরাপি, হ্যাঁ, আমরা এখানে হচ্ছে ইন্ট্রাঅপারেটিভ রেডিওথেরাপির কথা লিখছি, কিন্তু এখানে হচ্ছে আমাদের লিমিটেশন অফ স্টাডি যে আমাদের ইন্ট্রাঅপারেটিভ রেডিওথেরাপি অ্যাভেলেবল না। এখানে হচ্ছে যে স্টাডি লিমিটেশন গুলো অবশ্যই মেনশন করতে হবে, কারণ হচ্ছে লিমিটেশন মেনশন না করলে এখানে হচ্ছে পরে রিভিউয়ার যারা আছে তারা এখানে কোশ্চেন তুলবে যে কেন এটা করেননি। আমরা এখানে লিমিটেশন একবারে বলে দিলে ঝামেলা শেষ। এখানে কি কি পরে চ্যালেঞ্জ আছে, যেমন হচ্ছে লোকাল এন্ড ডিস্টেন্ট রিকারেন্স হয় এগুলা, আর এখানে হচ্ছে ইনভেস্টিগেশন গুলা। এটা আসলে অনেক বড় হয়ে গেছে এই কেস রিপোর্টটা, একটু বেশি ডেসক্রিপটিভ হয়ে গেছে। ফলো আপ সিরিজ কেন আমরা অ্যাড করে দিছি, এই যে এখানে হচ্ছে কিছু নাই, এই যে আগেরটা যেমন হচ্ছে সার্কোমা গোল করে দেখালাম, এখানে তেমন কিছু নাই। আচ্ছা, যাই হোক। আর এই যে কনক্লুশন, যেটা কনক্লুশন হচ্ছে জাস্ট কি জন্য হচ্ছে এই কেসটা আনকমন, এখানে কি কি চ্যালেঞ্জ আছে এবং সার্জনের কি কি ডিফিকাল্টি ফেস করতে হয়েছে, এটা নিয়ে জাস্ট একটা ইয়ে। আর এখানে হচ্ছে কিছু এটা নর্মাল কথাবার্তা, এডিশনাল ইনফরমেশন বলা হয়, ইথিক্যাল অ্যাপ্রুভাল, কনসেন্ট, সোর্স অফ ফান্ডিং, অথর কন্ট্রিবিউশন, এগুলা জাস্ট এগুলো আমরা পরে শিখবো। আর এখানে রেফারেন্স, রেফারেন্স হচ্ছে এখনই বলে দিই, এমনিতে হচ্ছে আমরা রেফারেন্স অনেক রেফারেন্স দিতে পারি, কিন্তু আমরা চেষ্টা করবো হচ্ছে 2000 সালের পরের রেফারেন্স গুলো অ্যাড করতে, মানে মোস্ট রিসেন্ট। হুম
মানে মোস্ট যত রিসেন্ট হবে তত সেটার সায়েন্টিফিক ভ্যালু বেশি, এবং এগুলো হচ্ছে আসলে সফটওয়্যার আছে এবং খোঁজারও সিস্টেম আছে। মানে মোট 24টা, আমরা হচ্ছে কেস রিপোর্টে চেষ্টা করব যে 25টার কম রাখতে। হুম, লেস দেন 25। যাই হোক, এটা গেল হচ্ছে আমাদের লাইপোসার্কোমার কেস রিপোর্ট। এটা জাস্ট আমরা হচ্ছে দেখানোর জন্য যে একটা কেস রিপোর্টে কি কি পার্ট থাকে। এটা হচ্ছে পাবলিশড, হ্যাঁ। এখন পরের যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একসেপ্টেড, বাট এখনো হচ্ছে পাবলিশড হয়নি। এটা সামনে পাবলিশড হবে। এটা হচ্ছে ম্যানুস্ক্রিপ্ট কি রকম হয়, হ্যাঁ। এইটা ম্যানুস্ক্রিপ্টটা হচ্ছে এখান থেকে শুরু হবে। আচ্ছা, এইখানে যেমন হচ্ছে আমরা দেখাই যে এখানে এটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং কেস ছিল। এখানে হচ্ছে একটা পেশেন্ট ইল মাছ হচ্ছে অ্যানাস দিয়ে হচ্ছে ঢুকাইছে। ওইখান দিয়ে হচ্ছে পরে তার হচ্ছে সেপটিক শকে চলে গেছিল পেশেন্ট। এখন হচ্ছে এইখান থেকে দেখেন, এটা হচ্ছে আমাদের টাইটেল। এইখানে আমরা একটু ক্যাচি দিছি যে মেরিন প্রেডেটর স্ট্রাইকস। এখানে একটু ক্যাচি আমরা দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, এখানে রিভিউ অফ লিটারেচার কেন দেওয়া হয়েছে? কারণ এখানে এইরকম কেস আছে পৃথিবীতে রেকর্ডেড হচ্ছে 4টা। এটা হচ্ছে 4 নাম্বার কেস। এই জন্য আমরা হচ্ছে রিভিউ অফ লিটারেচার দিছি, যাতে হচ্ছে এটা হচ্ছে একসেপ্ট হওয়ার চান্সটা একটু বাড়বে, কারণ এটা হচ্ছে রিভিউ আর্টিকেলও হয়ে গেছে আসলে একসাথে। আর এখানে অথর্স লিস্ট এবং হচ্ছে অথর্স এর অ্যাফিলিয়েশনস আর করসপন্ডিং অথর, এগুলো পরের কাহিনী, এগুলো পরে আমরা শিখবো, এগুলো এখন দরকার নেই। এই যে এখানে অ্যাবস্ট্রাক্টে আমরা বলছি, এখানে হচ্ছে জিআই পারফোরেশন হচ্ছে ভেরি কমন সার্জিক্যাল ইমার্জেন্সি, কিন্তু হচ্ছে লাইভ জিনিস, লাইফ ইজ এক্সট্রিমলি রেয়ার। এবং এখানে হচ্ছে আসলে আমাদের যে কেসটা ছিল এখানে কিন্তু সার্জিক্যালি চ্যালেঞ্জিং না এই কেসটা। এখানে মেইন চ্যালেঞ্জ ছিল যে যেটা ছিল সার্জিক্যাল চ্যালেঞ্জের চেয়ে মানে একটা পারফোরেশনের রেয়ার একটা কজ, হ্যাঁ, ইন্টেস্টাইনাল পারফোরেশনের একটা রেয়ার কজ হিসেবে দেখানোর জন্য আমরা কেসটা দেখাইছি। এই কেসটাও আমরা দিয়ে দিব পরে, এটা সবাই পড়ে নিলেই হবে। এই যে এইখানে কিন্তু কেসের হচ্ছে কেস প্রেজেন্টেশন খুবই কম, শর্টে দেওয়া হয়েছে, মোটামুটি এক পাতার মধ্যে শেষ। আর এখানে হচ্ছে ঝামেলা হয়েছে কি, এখানে হচ্ছে পেশেন্ট হচ্ছে ছিল আনকনসিয়াস, তো পেশেন্ট কোনো হিস্ট্রি দিতে পারে না, এই জন্য হচ্ছে এখানে দেওয়া হয়েছে। এখানে মেইন মজাটা ছিল হচ্ছে এক্সরেতে, হ্যাঁ। আচ্ছা, এখানে হচ্ছে কিছু লিমিটেশন আমরা বলে দিছি, যেমন এখানে হচ্ছে সিটি স্ক্যান কেন পারফর্ম করতে পারিনি। এখানে হচ্ছে পরের যে 4টা কেস আছে, এই যে এই 4টা কেস আছে, হ্যাঁ, এই 4টা কেসের সাথে আমরা হচ্ছে প্রেজেন্টেশন সবকিছু হচ্ছে কম্পেয়ার করছি। এই যে এখানে, বা এখানে মেকানিজম অফ ইনজুরিটা কিভাবে হয়েছে এগুলা হচ্ছে কম্পেয়ার করছি, বা হচ্ছে এগুলা নিয়ে ডিসকাস করছি। এই যে এখানে হচ্ছে একটু শর্টকাটে রিভিউ করার চেষ্টা করা হয়েছে যে মোস্ট অফ দা কেসেসে কিভাবে আসছে, মিউকোসাল ল্যাসেরেশন কিভাবে হয়েছে, কোন পেশেন্টের সেপসিস হয়েছে কিনা, তারপরে হচ্ছে আমাদের পেশেন্টটা সার্ভাইভ করেনি। অনেক সময় আমরা ভাবি যে পেশেন্ট মারা গেলে সেটা হচ্ছে আসলে আমরা কেস রিপোর্ট হিসেবে পাবলিশ করতে পারবো না, কিন্তু এটা আসলে না, এটা হচ্ছে আমরা লিখতে পারি যে হ্যাঁ, মানে আমরা আমাদের বেস্ট ক্লিনিক্যাল কেয়ার দেওয়ার পরও হচ্ছে পেশেন্টটা সার্ভাইভ করাতে পারিনি। এটার কারণ আমরা হচ্ছে যদি বলি, যেমন এই পেশেন্টের প্রেজেন্টেশন ছিল 4 দিন পরে, এই জন্য হচ্ছে সেপটিক শকে চলে গেছে পেশেন্ট, এই জন্য কিছু করা যায়নি। এবং এটাও আমরা দেখাইছি যে কোলনিক পারফোরেশনে হচ্ছে আমাদের ডেথ রেট বেশি, বা হচ্ছে এখানে হচ্ছে যত আগে রুগী আসবে তত তার রিকভারির চান্স বেশি। এখানে কি ইন্টারভেনশন করা হয়েছে, সার্জারি কি করা হয়েছে এটা লেখা হয়েছে, এখানে কই দিয়ে ঢুকছে সেটা লেখা হয়েছে, হ্যাঁ। এবং এখানে হচ্ছে আসলে আমরা ম্যানার অফ ইনজুরিটা বলতে পারিনি, যে এটা কি তার মধ্যে মানে এখানে কি ইলফিশটা হচ্ছে কি একা একা ঢুকে গেছে, বা সে হচ্ছে ফিশিং বা অন্য কোনো প্রফেশনে ছিল, এগুলো আসলে বলতে পারিনি, কারণ পেশেন্ট পার্টি হচ্ছে কোঅপারেটিভ ছিল না। অনেক সময় পেশেন্ট পার্টি হিস্ট্রি দিবে না, তখন আমরা এখানে এটাই বলছি যে এটা হচ্ছে রিমেইনস এ মিস্ট্রি। এবং এটা হচ্ছে কিন্তু রিমেইনস এ মিস্ট্রি। এবং হচ্ছে আমরা দেখাইছি যে যেহেতু আসলে এই সাইডে অনেক সময় কিছু প্র্যাকটিস আছে, সোশ্যাল প্র্যাকটিস, বা হচ্ছে এই ইয়ারা প্র্যাকটিস যেটা করে গ্রামে কবিরাজরা কিছু প্র্যাকটিস করে,
যেগুলোর জন্য হচ্ছে এরকম হতে পারে। হুম, এরকম হচ্ছে চীনে অনেক কেস পাওয়া গেছে, কিন্তু সেগুলো হচ্ছে রিপোর্টেড না, মানে সায়েন্টিফিক লিটারেচারে রিপোর্টেড না। সো আমরা ওটার সাথে ডিসকাস করে ওইটা বলছি যে আসলে এরকম হতে পারে, মানে হচ্ছে, এবং ইন্ট্রাঅপারেটিভ ফাইন্ডিংসটা আমাদের মানে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে অ্যানাস দিয়ে হচ্ছে এন্ট্রি হয়েছে বা এরকম। এটা পাবলিশ হলে তখন হচ্ছে এটার সেট আপটা অন্যরকম হয়ে যাবে। এখানে মেইন মজা হচ্ছে এক্স রেটা। এই যে এক্স রে হচ্ছে এখানে আমরা আরেকটু আপডেট করছি, হ্যাঁ। এখানে হচ্ছে যে এটা ইলের মাথাটা বোঝা যাচ্ছিল, এটাকে আমরা আবার কেটে এখানে বসাইছি। এগুলা পরে হচ্ছে যখন আমরা লিখবো তখন ইয়ে করবো, এখানে আরো ডেসক্রিপটিভ করা হয়েছে, এখানে আরো ডেসক্রিপশন দেওয়া হয়েছে। হুম, এখানে কোথায় পারফোরেশন হয়েছে সেটা মার্ক করে দিছি আমি। আর হাইলাইটস বলতে একটা জিনিস থাকে, অনেক সময় অনেক জার্নাল চায়, অনেক জার্নাল চায় না। এটা মানে হচ্ছে 5টা কি পয়েন্ট, হ্যাঁ। এটা দেখলে হচ্ছে বোঝা যাবে যে আসলে কি নিয়ে কেসটা বলা হয়েছে। বা এই 5টা কি পয়েন্ট দেখে মানুষজন ইন্টারেস্টেড হবে এই যে হচ্ছে এটা আসলে পড়ার মতো কিনা। আচ্ছা, এখানেও কিওয়ার্ডটাও দেখাই দিই। আচ্ছা, এখানে কিওয়ার্ড, হ্যাঁ। এখানে হচ্ছে যেমন কোলনিক পারফোরেশন, ইলফিশ, সেপটিক শকে ছিল পেশেন্ট, সার্জিক্যাল ইমার্জেন্সি, এটা হচ্ছে ইমার্জেন্সি একটা কেস, ফিশ রিলেটেড পারফোরেশন, এরকম 5-6টা ওয়ার্ড থাকবে, মানে 5টা মেইন স্ট্যান্ডার্ড। এইভাবে হচ্ছে একটা কেস রিপোর্ট লিখতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কিভাবে একটা কেস রিপোর্ট লিখবো এটা নিয়ে আমরা পরের ক্লাসে ডিসকাস করবো, হ্যাঁ। কিন্তু আমাদের কিছু কাজ আছে। কাজ হচ্ছে 5টা আমাদের কেস রিপোর্ট করতে হবে। এখন হচ্ছে আমি প্রথমে ভাবছিলাম যে সামারি লিখতে বলবো সবাইকে, কিন্তু পরে ভাবলাম যে না, এটা আসলে টাইম কনজিউমিং হবে সবার জন্যই। আর স্কেয়ার যে গাইডলাইনটা আছে, এই গাইডলাইনটা আমি পিডিএফ দিয়ে দেবো, গাইডলাইনটা পড়তে হবে। এটা হচ্ছে আপাতত কাজ, এটাই আজকের মতো। এর পরের দিন আমরা হচ্ছে চেষ্টা করব হচ্ছে পাবমেডে সার্চ দেওয়ার। এর পরের দিন হচ্ছে আমাদের কাজ হচ্ছে 1 নম্বরে হচ্ছে পাবমেডে সার্চ দেওয়া শিখবো। 2 নম্বরে হচ্ছে আশা করি হচ্ছে ইয়ে এর আগের যে আমরা পেপার 2টা পড়লাম, এই পেপার 2টা পড়ার পর পেপার পড়ার সিস্টেমটা মোটামুটি সবাই আসলে বোঝার কথা। তা আমি আরেকবার বুঝিয়ে দিই। যখন হচ্ছে আমরা পাবমেডে সার্চ দিব, অনেক ধরনের পেপার আসবে, হ্যাঁ। এটার মধ্যে কিছু আমাদের কাজের আসার মতো পেপার, কিছু কাজে আসার মতো না। এটা আমরা কিভাবে বুঝবো? প্রথমে আমরা অ্যাবস্ট্রাক্ট পড়বো। প্রথমে আমরা এই অ্যাবস্ট্রাক্টটা পড়বো। অ্যাবস্ট্রাক্ট পড়ার পর প্রথমে হচ্ছে আমরা এই অ্যাবস্ট্রাক্ট অংশটা পড়বো। অ্যাবস্ট্রাক্ট পড়ার পর হচ্ছে আমরা এই কেস রিপোর্টটা পড়বো। কেস রিপোর্ট পড়ার পর তারপরে যদি মনে হয় যে না আমাদের কিছুর সাথে রিলেভেন্ট, তখন আমরা ইন্ট্রো পড়বো আর ডিসকাশন পড়বো। আর সবগুলা কেস আমরা যে পিডিএফ গুলা পাবো সেগুলো হচ্ছে সেভ করে রাখবো। আর যদি কোনো পিডিএফ না পাওয়া যায় সেটারও সিস্টেম আছে, ওটা পরে শিখিয়ে দিব। পাবমেড সার্চ অ্যান্ড আর্টিকেল ডাউনলোড। পরে হচ্ছে পেপার লেখার স্টেপ, হ্যাঁ। আরেকটা হচ্ছে জিনিস শিখতে হবে, রেফারেন্সিং। এমনিতে হচ্ছে মেইন টার্গেট আমাদের যে কেস গুলো আছে, কেস সাজায় ফেলা। কেস যদি সাজায় ফেলি, ইন্ট্রো আর ডিসকাশন লিখতে কিন্তু বেশি সময় লাগবে না। আর হচ্ছে এখানে আরেকটা কাজ করতে হবে আমাদের। আমরা যখন কেস সাজাবো, আমরা হচ্ছে লিটারেচার গুলা দেখবো, হ্যাঁ। প্রিভিয়াস যে লিটারেচার আছে ওগুলা থেকে আসলে আমরা খুঁজবো, লিটারেচার সার্চ দিয়ে দেখবো ওরা হিস্ট্রি গুলা কিভাবে লেখছে। ওরা হিস্ট্রি লিখলে ওইখান থেকে আমরা আরো কিছু আইডিয়া জেনারেট করতে পারবো যে কি কি করতে হবে না করতে হবে এটা। আচ্ছা, আজকের মতো এইটুকুই থাক, পরে আমরা আবার ডিসকাস করবো। আমাদের টার্গেট হবে হচ্ছে যে যাতে 1.5-2 মাসের মধ্যে পেপার পাবলিশ করা যায়। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।